মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের দামামা। একদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, অন্যদিকে নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া ইরান। উত্তেজনার পারদ এতটাই চলেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল চুক্তির জন্য সর্বোচ্চ 10 দিন সময় বেঁধে দিয়েছেন। শুধু মৌখিক হুঁশিয়ারিতেই থেমে নেই ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকদের মতে 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে স্মরণকালে সবচেয়ে বড় আকাশ শক্তির সমাবেশ ঘটাচ্ছে পেন্টাগন। আকাশ, সমুদ্র সব দিক থেকেই যেন ইরানকে ঘিরে ফেলার এক নিখুঁত ছক কষা হচ্ছে। কিন্তু আমেরিকা কি সত্যি ইরানে হামলা চালাবে, নাকি এটি কেবলই এক স্নায়ুযুদ্ধ? আর যদি যুদ্ধ লেগেই যায়, তবে কতটা প্রস্তুত ইরান? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সামরিক ফ্লাইং ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমেরিকা মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি সামরিক বিমান মোতায়েন করেছে। কি নেই এই বহরে? E3 সেন্ট্রি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS এর মতো অত্যাধুনিক নজরদারি বিমান থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ স্ট্রাইক ফাইটার এবং F-22 এয়ার সুপিরিয়রিটি জেট মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে বহুল পরীক্ষিত F-15 এবং F-16 যুদ্ধবিমান। সামরিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের লজিস্টিক সাপোর্ট কোনো রুটিন টহল বা সাধারণ রোটেশন নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী অপারেশনাল পরিকল্পনারই স্পষ্ট ইঙ্গিত। মার্কিন এই আকাশ শক্তির বিশাল বহর দেখে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন মাথায় আসে: কি করতে চাইছে পেন্টাগন? এর উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2025 সালের জুন মাস। সে সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিন ব্যাপী এক রক্তক্ষয়ী সংঘাত চলছিল। ঠিক সেই ডামাডুলের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি অভিযান চালানো হয়, যেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত আনা হয়েছিল। সেই সামরিক অপারেশনে মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমানগুলোকে এসকর্ট বা নিরাপত্তা দিয়ে নিয়ে গিয়েছিল এই F-22 এবং F-35 যুদ্ধবিমানগুলো। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর জ্যেষ্ঠ উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত মেরিন কোর কর্নেল মার্ক ক্যানসিয়ান এ বিষয়ে একটি বড় সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, B-2 বোমারু বিমানের যে কোনো গতিবিধির উপর নজর রাখুন। সেটি মিডনাইট হ্যামারের আরেকটি সম্ভাব্য পুনরাবৃত্তির ইঙ্গিত হতে পারে। আর B-2 বোমারু বিমানের সাথে চলে আসে ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটির নাম। যে কোনো বড় ধরনের বিমান হামলার জন্য আমেরিকার একটি নির্ভরযোগ্য লঞ্চ প্যাড বা ঘাঁটির প্রয়োজন হয়। আর ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিটি ঐতিহাসিকভাবে এই অঞ্চলে বড় ধরনের মার্কিন বিমান অভিযানের লঞ্চ পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি যুক্তরাজ্য আমেরিকার একটি যৌথ সামরিক ঘাঁটি। মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমানের মতো দূরপাল্লার কৌশলগত বিমান রাখার জন্য এই ঘাঁটি আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ডিয়েগো গার্সিয়া মূলত ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ড, যা ওয়াশিংটনের কাছে লিজ দেওয়া হয়েছে। এর মানে হলো, এখান থেকে কোনো আক্রমণাত্মক অভিযান চালাতে হলে লন্ডনের পূর্বানুমতির প্রয়োজন। যুক্তরাজ্যের গণমাধ্যমের খবর অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত দিয়েছেন যে ইরানের উপর হামলার জন্য আমেরিকা ডিয়েগো গার্সিয়া বা যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ড, যেখানে ইউরোপের মার্কিন হেভি বোম্বার ফ্লিট অবস্থান করছে, কোনোটি ব্যবহার করতে পারবে না, কারণ এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এই প্রত্যাখ্যানের জেরে ক্ষুব্ধ ট্রাম্প পাল্টা ব্যবস্থাও নিয়েছেন। গত বছর চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের কাছে হস্তান্তর করার যে সিদ্ধান্ত যুক্তরাজ্য ঘোষণা করেছিল, আমেরিকা সেখান থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট কিয়ার স্টারমারকে উদ্দেশ্য করে বলেন, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তরের এই চুক্তিতে তিনি একটি বড় ভুল করছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ডিয়েগো গার্সিয়া হাতছাড়া করবেন না। তিনি আরও বলেন, ইরান থেকে সম্ভাব্য যে কোনো আক্রমণ মোকাবেলায় ভবিষ্যতের যে কোনো সামরিক অপারেশনে এই ঘাঁটিটি কাজে লাগতে পারে। অবশ্য আকাশপথের পাশাপাশি সাগরপথেও 8 ঘাট বেঁধে নামছে আমেরিকা। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান সাগর থেকে তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যের দিকে পুনরায় মোতায়েন করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিশাল আকার রণতরী এবং এর সাথে থাকা স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। রণতরীটি আরব সাগরে অবস্থানরত USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে যোগ দেবে বলে জানা গেছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপটি ওমান উপকূলের কাছাকাছি আরব সাগরে টহল দিচ্ছে। এর মানে হচ্ছে মার্কিন নৌবাহিনী ইরানের উপর আঘাত হানার মতো দূরত্বে অবস্থান করছে। এর পাশাপাশি এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি বহুমুখী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে, যেগুলোতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা এবং
ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপশন বা বাধা দেওয়ার সিস্টেম রয়েছে। এন্টি সাবমেরিন এবং নৌবহর প্রতিরক্ষার পাশাপাশি এই জাহাজগুলো টমাহক ক্রুজ মিসাইল বহন ও নিক্ষেপ করতে সক্ষম, যা ইরানের একেবারে ভেতরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে। মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের প্রসঙ্গ উঠলেই আরেকটি ঘটনার কথা মনে পড়ে যায়। এই একই রণতরী কিছুদিন আগেই ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযানে সহায়তা করেছিল, যার মধ্যে ছিল অপারেশন সাউদার্ন স্পিয়ারের মতো গুরুত্বপূর্ণ অপারেশনও। 2025 সালের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক বাহিনীর সমাবেশ শুরু হয়। আমেরিকা প্রমাণ ছাড়াই দাবি করেছিল যে ভেনেজুয়েলার নৌকাগুলো মাদক বহন করছে এবং এই অভিযোগে তারা একাধিক হামলাও চালায়। এই উত্তেজনার চূড়ান্ত পরিণতি দেখা যায় 3রা জানুয়ারি। মার্কিন বাহিনী কারাকাসে এক নাটকীয় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে নিউ ইয়র্কে অস্ত্র ও মাদক চোরাচালানের অভিযোগে তার বিচার চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আরব সাগরের এই সামরিক সমাবেশ কি ভেনেজুয়েলার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে যাচ্ছে? বিশ্লেষক মার্ক ক্যান্সিয়ান মনে করেন, এই দুই সামরিক সমাবেশের মধ্যে কিছু মিল থাকলেও কৌশলগত প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ভেনেজুয়েলা অভিযানের মতো এখানে স্পেশাল অপারেশন ফোর্সের কোনো বড় ধরনের মোতায়েন দেখা যায়নি। তাছাড়া ইরানের ভৌগোলিক অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। তেহরান উপকূল থেকে অনেক ভেতরে এবং অত্যন্ত সুরক্ষিত। সেখানে একটি দ্রুত স্থল অভিযান চালানো অসম্ভবই বলা চলে। তিনি আরও যোগ করেন, যদি কোনো হামলা হয় তবে আমি মনে করি সেটা হবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ওপর দূরপাল্লার মিসাইল আক্রমণ। পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা হতে পারে, তবে টমাহকের মতো মিসাইলগুলো কেবল মাটির উপরের স্থাপনাগুলোরই ক্ষতি করতে পারবে। আমেরিকা যখন যুদ্ধের সাজে সজ্জিত, ইরানও তখন হাত গুটিয়ে বসে নেই। ইরান প্রকাশ্যে সতর্ক করে দিয়ে বলেছে যে মার্কিন যে কোনো সামরিক হামলাকে তারা একটি মারাত্মক উস্কানি হিসেবে দেখবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক চিঠিতে ইরান জানিয়েছে তারা উত্তেজনা বা যুদ্ধ চায় না এবং কোনো যুদ্ধ শুরুও করবে না, তবে কোনো মার্কিন আগ্রাসন হলে তার কঠোর জবাব দেওয়া হবে। ওই চিঠিতে আরও বলা হয়েছে, যে কোনো অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত পরিণতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ প্রত্যক্ষ দায়ভার বহন করতে হবে। শুধু চিঠি পাঠিয়ে বসে নেই তেহরান, তারা তাদের নিজেদের পরিকল্পিত সামরিক কার্যক্রমও এগিয়ে নিয়ে যাচ্ছে। গত 19 ফেব্রুয়ারি ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে রাশিয়ার সাথে তারা যৌথ নৌ মহড়া করেছে। ক্রমবর্ধমান মার্কিন চাপের মুখে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি এবং নিজেদের প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করাই ছিল এই মহড়ার মূল লক্ষ্য। এই মহড়ার অংশ হিসেবে ইরানি কর্তৃপক্ষ দক্ষিণ ইরানের আকাশে রকেট উৎক্ষেপণের জন্য নোটিশ টু এয়ারম্যান জারি করে। এছাড়াও লাইভ ফায়ার ড্রিলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালীর কিছু অংশ তারা সাময়িকভাবে বন্ধ করে দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও সতর্ক করে বলেছেন যে ইরানের উপর মার্কিন হামলার পরিণতি অত্যন্ত গুরুতর হবে, যা সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলবে। এদিকে বৃহস্পতিবার রয়টার্স সংবাদ সংস্থার প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের একটি সংবেদনশীল সামরিক সাইটের নতুন স্থাপনার উপর সম্প্রতি একটি কংক্রিটের শিল্ড তৈরি করেছে এবং তা মাটি দিয়ে ঢেকে দিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি সেই জায়গা যেখানে 2024 সালে ইসরায়েল বোমা হামলা চালিয়েছিল। অন্যান্য চিত্রে দেখা যায় গত বছর ইসরায়েল ও ইরানের 12 দিনের যুদ্ধের সময় আমেরিকা যে পারমাণবিক স্থাপনাটিতে বোমা হামলা চালিয়েছিল সেটির টানেল প্রবেশপথগুলো ইরান মাটি চাপা দিয়ে ঢেকে ফেলেছে। কাছাকাছি আরেকটি স্থাপনার টানেলের প্রবেশপথ আরও সুরক্ষিত করা হয়েছে এবং ওই সংঘাতে ক্ষতিগ্রস্ত মিসাইল ঘাঁটিগুলো মেরামত করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন বাহিনীর অগ্রযাত্রা ধীর করে দেওয়ার উদ্দেশ্যে ইরান মাইন, মিসাইল, সাবমেরিন এবং ড্রোন কেন্দ্রিক একটি বহুমুখী বা মাল্টিলেয়ার্ড প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে নাকি কৌশলগত অবস্থান নেবে? কিছু বিশ্লেষক মনে করেন ইরান হয়তো তাৎক্ষণিক কোনো পূর্ণমাত্রার সংঘাত এড়িয়ে চলতে চাইবে, তবে এটি করা তাদের জন্য কঠিন হতে পারে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক এবং মিডল ইস্ট স্টাডিজের অধ্যাপক ভালি নাসার এই সপ্তাহে CSIS মিডল ইস্ট প্রোগ্রামের এক গোলটেবিল আলোচনায় বলেন, গত 6 মাসে ইরানিরা তাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো মাটির আরও গভীরে সরিয়ে নিতে নীরবে বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে। তার মতে ইরান অপ্রত্যাশিত কিছু করতে পারে। তারা শুরুতেই বড় কোনো আঘাত হানতে পারে, অথবা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে চাইতে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, ইরান হয়তো একটি ট্যাঙ্কারে আঘাত করতে পারে অথবা কোনো তেল স্থাপনায় বা কোনো মার্কিন জাহাজে। তারপর প্রেসিডেন্ট ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এই উত্তেজনা আরও বাড়াবেন কিনা, আর এটি তার চেয়েও বহুদূর করাতে পারে। আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে আছি
যা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাহলে কি আমেরিকা সত্যি ইরানে হামলা চালাবে? বিশেষজ্ঞদের মতে এটি একটি অত্যন্ত বাস্তব সম্ভাবনা। মার্ক ক্যানসিয়ান বলেন, কোনো ধরনের আক্রমণ চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক যা যা করত, এখন তারা সেই সব কিছুই করছে। তারা ওই অঞ্চলে যুদ্ধবিমান পাঠিয়েছে, 2টি বিমানবাহী রণতরী এবং AWACS এর মতো সহায়ক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড ফেলো বারবারা স্লাভিনো এর সাথে একমত প্রকাশ করেছেন। তিনি বলেন, মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে তারা আবারও ইরানে আক্রমণ করতে যাচ্ছে, এবং আমি ধারণা করছি ইসরায়েলিদের সাথেই যৌথভাবে তারা এটি করবে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে এবং বিস্ফোরণমুখ। স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 28 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করার জন্য ইসরায়েল সফরের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। একটি বিষয় এখানে স্মরণে রাখা দরকার, গত গ্রীষ্মে চলমান আলোচনার মধ্যে যখন শীর্ষ মার্কিন কূটনীতিকরা ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠক করার কথা, ঠিক সেই সময়ে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছিল। শেষ প্রশ্নটি হচ্ছে, মধ্যপ্রাচ্যের এই কৌশলগত দাবার বোর্ডে শেষ চালটি কে দেবে? পরাশক্তিগুলোর এই বিপজ্জনক লড়াই কি একটি সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে? সময়ই বলে দেবে এর শেষ কোথায়।